আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র কখনো ফ্লুক হতে পারে না। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জয় কখনো ফ্লুক হতে পারে না। হ্যাঁ, দ্বিতীয় টেস্টে ব্যাটিং ইউনিট হিসেবে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ। সে ব্যাপারে নিয়ে সমালোচনার জায়গা আছে, টেকনিক্যাল বিশ্লেষণের জায়গা আছে। প্রথম টেস্টে ব্যাটিং ইউনিট হিসেবে যেরকম সলিড বাংলাদেশ ছিল, দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে একেবারেই সলিডিটি তারা দেখাতে পারে নাই। কিন্তু বোলাররা তো চমৎকার বোলিং করেছে এবং বোলারদের প্রথম টেস্টের পারফরমেন্সটা যে ফ্লুক ছিল না সেটা দ্বিতীয় টেস্টেও কিন্তু প্রমাণিত হয়েছে। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট সিরিজ ড্র করা এটা কখনোই ফ্লুক হতে পারে না। অস্ট্রেলিয়ার কন্ডিশনের ব্যাপারে আমরা জানি যে এই জায়গাটাতে আমরা দেখেছি এর আগে ইন্ডিয়াও 36 রানে অল আউট হয়েছে, ইংল্যান্ড 68 রানে অল আউট হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ 77 রানে অল আউট হয়েছে। আবার যদি আপনি চিন্তা করেন যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কি অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে অল আউট করে দিয়ে এসেছে। অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাকটা এরকম, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় টেস্টে যেভাবে খেলেছে সেখানে জাস্টিফাই করার কোনো বিষয় আছে। কিন্তু দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে দ্যাট ডাজ নট মিন যে আপনি প্রথম টেস্টের যে পারফরমেন্সটা, যেখানে বাংলাদেশ 11টা সেশন ডমিনেট করে একটা টেস্ট ম্যাচ জিতেছে, মাইন্ড ইট 11টা সেশন ডমিনেট করে একটা টেস্ট ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে বড় বড় টিমগুলো আসলে অনেক বেশি মাত্রায় ধরাশায়ী হয়, সেই জায়গাটায় টেস্ট সিরিজ ড্রটা এটা কোনো ফ্লুক আমি বলতে চাই না, এটা উন্নতির ধারাবাহিকতায় আমি বলতে চাই। দেখেন, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে ট্যুর করার আগে প্রিপারেশন লেভেলটাই অন্যরকম থাকে। আমি KL রাহুলের একটা ইন্টারভিউ পড়ছিলাম, ইংল্যান্ড ট্যুরের আগে তিনি ব্যাট বলের প্র্যাকটিস করেন নাই, সুইং সামলানোর জন্য মোটর কার রেসিংয়ের প্র্যাকটিস করেছিলেন। সো প্রিপারেশন লেভেলটা এরকম থাকে। আমরা দেখি যে একটা ইংল্যান্ড বা একটা অস্ট্রেলিয়া ট্যুরের আগে সাবকন্টিনেন্টের টিমগুলো, বিশেষ করে ইন্ডিয়া, তারা কিন্তু অনেক বেটার প্রিপারেশন নেয়। ইভেন এক বছর আগে তারা এ টিমকে পাঠায়, অস্ট্রেলিয়া এ টিমের সাথে ইন্ডিয়া এ টিমের খেলা হয়, ইন্ডিয়া এ টিমের সাথে ইংল্যান্ড এ টিমের খেলা হয়। সেই জায়গা থেকে প্লেয়ারদেরকে অনেক বেশি মাত্রায় গ্রুম আপ করা হয়। সেখানে বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলতে গেছে, এরকম জায়গায় টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাও এরকম না, এরকম সুইঙ্গিং কন্ডিশন সামলানোর এক্সপিরিয়েন্স নাই, হরহামেশা আমরা এগুলো সামলাই না। এই জায়গায় গিয়ে একটা টেস্ট ম্যাচ জিতে আসা এবং একটা টেস্ট সিরিজ ড্র করা, দ্যাট ইজ হিউজ অ্যাচিভমেন্ট, এবং এই অ্যাচিভমেন্টকে ছোট করে দেখার আসলে কোনো জায়গা নাই। এখন যদি ছোট করে আপনি দেখতে চান তাহলে বলতে হবে যে আপনি ইন্টেনশনালি ছোট করে দেখছেন। তবে হ্যাঁ, দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের অনেক ব্যাটিংয়ের টেকনিক্যাল ডিফিকাল্টিস, টেকনিক্যাল ফল্টের জায়গা প্রমাণিত হয়েছে বা প্রকাশিত হয়েছে, বিশেষ করে এই টাইপের কন্ডিশনে। আমি যদি নাম্বার 1 সাদমানকে দিয়ে শুরু করি, 3টা ইনিংসে সাদমানকে দেখা গেছে ফ্লিকের বল ফ্লিক করতে গিয়ে তিনি আলটিমেটলি আউট হয়েছেন, এবং কমন প্যাটার্নে ফ্লিক শট করতে গিয়ে মিডল লেগ করিডোরের বল, এবং তাকে কমন প্যাটার্নে কমন ফাঁদে ফেলে তাকে আউট করা হয়েছে। ডেফিনেটলি এই ব্যাপারে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার জায়গা আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। ওয়েদার সাদমানের এই টেকনিক্যাল ফ্লসগুলোকে ওভারকাম করানো, ব্যাটিং ইউনিট বা ব্যাটিং কোচ ঠিকঠাক মতো কাজ করা, আদারওয়াইজ তাকে নিয়ে আসলে দ্বিতীয়বার করে চিন্তা করা, আপনি বিকল্প ব্যাটিং অপশন নিয়ে চিন্তা করা। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট আমি যদি বলি। নাম্বার 2 পয়েন্ট যদি আমি বলি তাহলে এই সেকেন্ড ইনিংসে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা এক বিষয় আর উইকেট থ্রো করে আসা আরেক বিষয়। নাজমুল শান্ত যেভাবে লং অফের উপর দিয়ে মারতে গিয়ে সেট হওয়া অবস্থায় টেস্ট ম্যাচ ক্রিকেটে নেথান লায়নকে উইকেটটা দিয়ে আসলেন, এটা রেকলেস ব্যাটিং, এটা কেয়ারলেস ব্যাটিং, এটা ক্রাইমই বলতে হবে। তানজিদ হাসান তামিম আগে বল ছেড়েছেন, অনেক বল তিনি ছেড়েছেন। প্যাট কামিন্স ওই ওভারটাতে তাকে বিভিন্ন লেন্থে টেস্ট করেছেন, লাস্টে একটা শর্ট অফ লেন্থে টেস্ট করেছেন, ধৈর্যটা রাখতে পারেন নাই, শর্টে চলে গেছেন। ওই যে আবারও বললাম যে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা বা অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ক্রিকেট খেলা এবং উইকেট থ্রো করে আসা, এখন টেস্ট ম্যাচ ক্রিকেটে প্যাট কামিন্সের মতো বোলার তো আপনাকে বলে বল করবে না যে ভাই এই বলটা আমি শর্ট করব, এই বলটা আমি ফুল করব, এই বলটা আমি গুড লেন্থে করব। তবে এই ইনিংসে তানজিদ তামিমকে বল ছাড়তে দেখা গেছে, এর আগের ইনিংসে যেটা তিনি করতে পারেন নাই, বল তিনি ছাড়তে পারেন, অফ স্ট্যাম্পের বাইরের বল সেটাকে তিনি খোঁচা মেরে আউট হয়েছেন। মুমিনুল অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মেরে তিনি আউট হয়েছেন। এই ইনিংসে মুমিনুল যে বলটা ছেড়ে দিয়েছেন মিচেল স্টার্কের ব্যাপারে, এটা আমরা জানি যে স্টার্কের কিন্তু আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন বাঁহাতি ব্যাটসম্যানের জন্য ইন সুইঙ্গার আসলে নাই, ওই জায়গাটায় লেন্থে বলটা পিচ করেছে এবং স্টার্ক কিন্তু আসলে সেগুলো ওয়েবল সিমে করেন, যে বলগুলো স্ট্রেট ঢুকে ফর দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার্স। এই লেভেলের ক্রিকেটে বল দেখে জাজ করে ফেলতে হয় যে বলটা কি আসলে স্ট্রেট আসবে নাকি বলটা বাইরে বেরিয়ে যাবে। এখন কোনটা আপনি ছাড়বেন, কোনটা আপনি ধরবেন, মুমিনুল এত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলেন, তার এটা বেটার আসলে জানা উচিত বলে আমার কাছে মনে হয়। ঠিক তেমনিভাবে আপনি যদি চিন্তা করে দেখেন, লিটন কুমার দাস ব্যাক টু ব্যাক 3টা ডাক মেরেছেন, এবং এই ব্যাক টু ব্যাক 3টা ডাক মারার টেকনিক্যাল ফ্লসের জায়গাটা অনেক, বিশেষ করে লিটন কুমার দাসকে যেইভাবে স্টার্কের এগেইনস্টে নতুন বলে ডিফিট হতে দেখা গেছে,
এইখানেও লিটন কুমার দাসের টেকনিক্যাল অনেক ফ্লজের জায়গা বেরিয়ে এসেছে। আমরা আলাদা একটা ভিডিও এটা নিয়ে করব, একদম ইন টোটাল লিটন কুমার দাসের টেকনিক্যাল প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে, আমাদের ফাইন্ডিংসটা কি, স্টারকে কিভাবে ডিল করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলাদা করে ভিডিও করব। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে স্টারকে ডিল করার অন্যতম প্রধানতম উপায়টা হচ্ছে ফ্লিক শটে পারদর্শিতার জায়গাটা। আপনি বিরাট কোহলির কয়েকটা শট যদি আপনাদেরকে এখানে দেখাই, বিরাট কোহলি কিভাবে ফ্লিক শটে মিচেল স্টার্ককে আসলে ডিল করেন, আপনি দেখেন ফ্লিক বা গ্লান্স শটের মাধ্যমে কিভাবে ডিল করে। গত অ্যাশেজে বেন ডাকেট মিচেল স্টার্ককে ফ্লিক শটে কিভাবে ডিল করেছে খেয়াল করে দেখেন, কতটুকু সলিডিটির মাধ্যমে তারা ডিল করেছে। ইভেন জয়সওয়াল যে ইনিংসটাতে ভালো করলেন, সেই ইনিংসটা তো মিচেল স্টার্ককে কীভাবে ফ্লিক শটের মাধ্যমে ডিল করেছেন। এখন এই ফ্লিক শট করার সময় বিরাট কোহলির আপনি পায়ের টো পজিশনটা খেয়াল করে দেখেন কতটা স্ট্রেইট, কোহলির পায়ের টো পজিশন কতটা স্ট্রেইট। অন্যদিকে লিটন কুমার দাস যখন মিচেল স্টার্কের বলে আউট হলেন, আমি সেটা যদি এই জাস্ট প্রথম ইনিংসের কথাটা বলি, লিটন কুমার দাসের পা টো পজিশন ডমিনেট করছে পয়েন্ট বা কাভার বরাবর। এখন এরকম স্টার্কের ইনকামিং বলের এগেনস্ট আপনি যদি পায়ের টো পজিশনটা না খোলেন, দিস ইজ টেকনিক্যাল প্রবলেম। এটাই টেকনিক্যাল প্রবলেমের জায়গায় আমি বিস্তারিত আরেকটা ভিডিও করব, সেটাতে আপনারা হয়তো দেখতে পাবেন। তবে এই সিরিজের আগে লিটন কুমার দাস ইনজুরি থেকে ফিরেছেন, সেটা আমরা জানি। এখন তার ইনজুরির রিকভারিটা ঠিকঠাক মতো হয় নাই কিনা সেটা তো বলতে পারবো না। তবে টেকনিক্যাল প্রবলেম যখন হচ্ছে, কিছু না কিছু একটা প্রবলেম তো আছে, সেটা তার ইনজুরির সেই ধকলটা উতরে ওঠার প্রবলেমটাও হতে পারে, আবার সেই সঙ্গে জেনারেল প্রবলেমও হতে পারে, জেনারেল টেকনিক্যাল প্রবলেমের জায়গাটাও হতে পারে। তবে ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটসম্যানদের টেকনিক্যাল প্রবলেমের জায়গা আছে, সাদমান বা লিটনদের টেকনিক্যাল প্রবলেমের জায়গা। আবার শান্তর মতো ব্যাটসম্যান যখন উইকেট থ্রো করে এসেছেন, তানজিদ উইকেট থ্রো করে এসেছেন, প্রথম ইনিংসে মুমিনুল উইকেট থ্রো করে এসেছেন, মিরাজ উইকেট থ্রো করেছেন অফ স্ট্যাম্পের 1 হাত 1.5 হাত বাইরের বল, তখন আপনি কন্ডিশনকেও আসলে খুব বেশি দোষ দিতে পারবেন না, এটা ব্যাটসম্যানদের পুরোপুরি ব্যর্থতা। বাট দ্যাট ডাজ নট মিন যে আপনি বাংলাদেশের গ্লোরিকে ছোট করে দেখবেন, বাংলাদেশের গ্লোরিকে ছোট করে দেখার আছে বা ফ্লুক বলার কোনো কিছু আছে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বড় বড় টিম, ইন্ডিয়া ব্যতীত অন্য কোনো সাবকন্টিনেন্টের টিম সিরিজ ড্র করে আসতে পারে না। বাংলাদেশ সিরিজ ড্র করে এসেছে এবং টেস্ট সিরিজ ড্র করা অস্ট্রেলিয়ার মাটিতে, দিস ইজ নট আ ফ্লুক, এটা কখনোই ফ্লুক হয় না। হ্যাঁ, টেকনিক্যাল অনেক প্রবলেমের জায়গা আছে, ব্যাটসম্যানদের টেকনিক এই টাইপের কন্ডিশন। আবারও বললাম যে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলতে গেলে বা এই টাইপের কন্ডিশনে খেলতে গেলে প্রিপারেশন অনেক আগে থেকে নিতে হয়, অনেক আগে প্রিপারেশন থাকে। ইংল্যান্ডের একটা এক্সাম্পল দিলাম যে লোকেশ রাহুল মোটো জিপির ওই যে মোটর কার রেসিংয়ের তার ওই আই কন্ট্যাক্ট বা আই মুভমেন্টকে ঠিক রাখার জন্য মোটো কার রেসিংয়ের প্র্যাকটিস পর্যন্ত করেছেন ইংল্যান্ডের সুইঙ্গিং কন্ডিশন সামলানোর জন্য। তো সেই জায়গায় তো আসলে ওই একটা প্র্যাকটিস ম্যাচ এরকম কন্ডিশনে গিয়ে খেলা, এটা আসলে বছরে 23 বছরে একবার গিয়ে টেস্ট খেলা, ডেফিনেটলি সেটা কঠিনই হয়। এবং সেই কঠিন কাজটা বাংলাদেশ প্রথম টেস্টে 11টা সেশন ডমিনেট করে জয়লাভ করেছে। দ্বিতীয় টেস্ট বাংলাদেশ পুরোপুরি নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরেছে। আদারওয়াইজ এই টেস্ট ম্যাচটা লো স্কোরিং এনকাউন্টারই হতো। বাংলাদেশ যদি ফোর্থ ইনিংসে বোলিং করার সুযোগ পেত, এই টেস্ট ম্যাচটা ডেফিনেটলি অনেক বেশি মাত্রায় এন্টারটেইনিং হতো বা অনেক বেশি মাত্রায় কম্পিটিটিভ হতো। বাট আনফর্চুনেটলি বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে 64 রানে অল আউট, দ্বিতীয় ইনিংসেও তারা 100 করতে পারেনি। এটা পুরোপুরি ব্যাটসম্যানদের ব্যর্থতার জায়গায়, কারণ বোলারদেরকে যদি কিছুটা প্রথম ইনিংসে যদি 150 রানও করতো, দ্বিতীয় ইনিংসেও যদি বাংলাদেশ 150-200-র কাছাকাছি রান করতো, এই টেস্ট ম্যাচটা এন্টারটেইনিং হতো বিকজ অফ দ্য কন্ডিশন। কারণ কন্ডিশন বোথ দ্য টিমসের জন্য ডিফিকাল্ট ছিল টু ব্যাট, কিন্তু এই জায়গাটাতে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার জন্য হেরেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই বা অস্বীকার করার কোনো জায়গা নেই। টেকনিক্যাল প্রবলেমগুলো নিয়ে আমরা আরও ভিডিও করব, সেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম। বাট বাংলাদেশ টেস্ট সিরিজটা ড্র করে ফিরেছে, মাথা উঁচু করে ফিরতে হবে, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জয় কখনোই ফ্লুক হতে পারে না। ওয়ানডে বা টি20 জয় ফ্লুক হতে পারে, টেস্ট ম্যাচ জয় কখনো ফ্লুক হতে পারে না। 11 সেশন ডমিনেট করে টেস্ট ম্যাচ জয় কখনো ফ্লুক হতে পারে না। শরীফুলের 7 উইকেট নেওয়া কখনো ফ্লুক হতে পারে না। বোলাররা যে ডমিনেট করছেন, বাংলাদেশের বোলাররা যে এই মুহূর্তে আমাদের গর্বের জায়গা, সেটাও যে ফ্লুক না, এটা এই টেস্টেও প্রমাণিত হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।